নমস্কার। যারা অনুষ্ঠানটা দেখছেন তারা আমার নমস্কার এবং প্রণাম নেবেন। গুরুজনদের আমার নমস্কার রইল, প্রণাম রইল, এবং যারা ছোটরা আমার অনুষ্ঠান দেখছেন তাদের ভালোবাসা রইল। এটা একটা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান, সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ, সম্পূর্ণ সনাতন জ্যোতিষের অনুষ্ঠান। যারা অনুষ্ঠানটা দেখছেন তারা দেখবেন আমার অনুষ্ঠান। আমি আগে আমার অনুষ্ঠান দেখতে বলি, আমার কাছে আসবেন কি না, আমাকে ফোন করবেন কি না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আগে যেটা বলি যে কয়েকদিন আমার অনুষ্ঠানটা দেখুন। আমার অনুষ্ঠানটা দেখলে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনাদের ধারণা আসবে। জ্যোতিষটা কী, জ্যোতিষীদের কোনো সমস্যা নেই। জ্যোতিষীরা বলছে আসুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। জ্যোতিষীদের কোনো প্রবলেম নেই। জ্যোতিষীর বাড়িতে গিয়ে দেখুন তো কত সমস্যা। জ্যোতিষী তার নিজের সমস্যায় সমাধান করতে পারছে না, তাহলে আপনাদের সমস্যা সমাধান করবে কী করে? জ্যোতিষীদের ঘরেও অনেক সমস্যা আছে, তাই সমস্ত সমস্যার সমাধান হয় না। কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি আমরা নিজেরা তৈরি করি, আর কিছু কিছু সমস্যা আছে সমস্যাগুলো অটোমেটিক সমাধান হয়ে যায়। আর কিছু কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হতে চায় না। আমি নিজে থেকে তৈরিও করছি না, সমস্যাটা আমার দিকে আসছে কিন্তু কিছুতে সমাধান হচ্ছে না। দেখতে হবে যে সমস্যাটা আমি চেষ্টা করা সত্ত্বেও সমাধান হচ্ছে না, আমি চেষ্টা করছি কিন্তু সমস্যা থেকে বেরোতে পারছি না, তখন দেখতে হবে যে আমার চেষ্টার বাইরে এমন কোনো পাওয়ার আছে, এমন কোনো শক্তি আছে, সেই শক্তিটা এই সমস্যাটা সমাধান করতে দিচ্ছে না। আমি চেষ্টা করেও সেখান থেকে বেরোতে পারছি না। তখন দেখতে হবে যে কেন হচ্ছে। আমি তো সমস্যার মধ্যে পড়তে চাইছি না, কিন্তু তবুও সমস্যাটার মধ্যে আমি পড়ছি, কেন হচ্ছে দেখতে হবে। তখন এই গ্রহ নক্ষত্রের অবস্থা, মানুষ কত সমস্যার মধ্যে পড়ছে, একটা না একটা আমরা একটা সমস্যা থেকে উঠি আর কতগুলো সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি। এই সমস্যার সমাধানের জন্য কেন আমরা সমস্যার মধ্যে পড়ছি এবং এই সমস্যার সমাধানের যে কী প্রতিকার, কী সমাধান, এটাই কিন্তু হচ্ছে আসল। এটা জানার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মিরাকেল শাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র আজকে এলেই কালকে ভালো হবেন, বিশাল বড়লোক হবেন, সেই শাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষের ভবিতব্যকে বলে দেওয়া যায়। আপনার অতীতে কী ঘটনা ঘটেছিল, বর্তমানে আপনার কেমন চলছে, আপনি এই লাইনটাতে যান, এই লাইনটা আপনার ক্ষেত্রে ভালো হবে। জ্যোতিষশাস্ত্র একটা গাইডলাইনের শাস্ত্র। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আমার ভবিষ্যতে কোনটা আমার ক্ষেত্রে শুভ। আমি ব্যবসা করব না চাকরি করব, চাকরিটা করলে কোন লাইনে চাকরি করব, আমার সরকারি চাকরি হবে কি না, ব্যবসায় কোন দিকে আমার উন্নতি হবে, এগুলো জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বিবাহিত জীবন কেমন হবে, আমার জন্মছকে কী কী অশুভ অশুভ যোগ রয়েছে, এগুলো কেমন যাবে, সেগুলো জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে ঠিক ঠিক করে বলা যায়। এবং এই বলার জন্যই কিন্তু শাস্ত্রটা তৈরি করা। এবং যদি আমার কতগুলো অশুভ যোগ থাকে, যেমন সবারই থাকে সে কতগুলো অশুভ যোগ, কালসর্পযোগ, মাঙ্গলিক অশুভ যোগ থাকেই, সেই যোগগুলোকে কাটানোর জন্য সেই যোগগুলোকে প্রতিকারের কথাও কিন্তু শাস্ত্রে বলা আছে। এই যে পরাশর, জৈমিনী, ব্যাসদেব, গর্গ, এদেরকে বলা জ্যোতিষশাস্ত্রের জনক। যখন তারা দেখেছেন যে মানুষের জীবনে কত কষ্ট, কত দুঃখ, কেন এগুলো হচ্ছে, না গ্রহ নক্ষত্রের প্রভাবে এগুলো হচ্ছে। গ্রহরা নক্ষত্র চেঞ্জ করছে, গ্রহরা রাশি চেঞ্জ করছে, গ্রহরা ভাবচক্র চেঞ্জ করছে, একের পর এক গ্রহের দশা চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জগুলো হচ্ছে মানুষের জীবনে ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, এগুলো পরাশর, জৈমিনী, গর্গ এগুলো গণনা করেছেন। কিন্তু তাদের যে গণনার বইগুলি, সেই বইগুলো এখন আমরা পাই না। নারদ সংহিতা, মনুসংহিতা এখন নেই, গর্গ সংহিতা নেই। এই বইগুলো পেলে কিন্তু আমরা আরও সুন্দর করে আপনাদেরকে ভবিতব্যগুলো বলতে পারতাম, এত সমস্যার মধ্যে এখন আপনাদের পড়তে হতো না। তাই আমার অনুষ্ঠানটা দেখবেন, এবং যেটা বারবার করে আমি বলি, প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন। যে জ্যোতিষীরা ল্যাপটপ ছাড়া হাতে কলমে গণনা করে, এই যে বইগুলো আছে, এই বইগুলোকে বলা হয় এফিমেরিস, এগুলো পঞ্জিকা। এই পঞ্জিকাগুলোর মধ্যে প্রত্যেকটি বছরের গ্রহ নক্ষত্রের অবস্থাগুলি লেখা আছে। এই পঞ্জিকাগুলো দেখে দেখে যে সমস্ত জ্যোতিষীরা গণনা করছে, আপনাদের অতীতের কথাগুলি আগে বলে দিচ্ছে, নবাংশ করছে, ভাবচক্র করছে, দশা অন্তর্দশা বার করছে, জন্মছক তৈরি করে আপনাদের অতীতের কথাগুলি বলে দিচ্ছে। আগে দেখুন না যে সেই ঠিক ঠিক করে আপনাদের অতীতের কথাগুলো বলতে পারছে কি না। আপনারা তো গেছেন, একটা ভিজিট দেবেন তাকে, আপনাদের সময় নষ্ট করে গেছেন, আপনারা দেখবেন না যে আমি যার কাছে গেছি সে জ্যোতিষী ঠিক কিনা। কখনো আপনারা গিয়ে কিছু বলবেন না, আপনারা গিয়ে ডেট অফ বার্থ, টাইম, প্লেস ফেলে দেবেন, বলবেন যে আমি কেন এসেছি আপনি বলে দিন, আপনি বলে দিন যে আমি কেন, পরে আমি আমার সমস্যার কথা বলবো। দেখুন, যে জ্যোতিষী ঠিক ঠিক করে আপনাদের অতীতের কথাগুলি বলে দেবে, ভাববেন যে সেই প্রকৃত জ্যোতিষী। এবং জ্যোতিষশাস্ত্র মানুষের ভাগ্য পরিবর্তনের শাস্ত্র নয়, ভাগ্যকে বদলে দেওয়ার শাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্রের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করা যায় না। আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনার ফলবেই। সেটাকে জ্যোতিষী কেন, আপনাকে জ্যোতিষশাস্ত্র গুলে খাইয়ে দিলেও সেখান থেকে বেরোতে পারবেন না।
কি আছে ঘটনা আপনার ভাগ্যে সেটাকে বলে দিতে পারে কোনো প্রকৃত জ্যোতিষী। দেখুন, আমি যেটা আজকে আলোচনা করব ভাবচক্র নিয়ে। আমাদের জানি আমাদের দ্বাদশটা ভাব আছে, লগ্ন থেকে শুরু করে দ্বাদশটা লগ্ন ভাব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব থেকে আমাদের জীবনের সমস্ত কিছু বিচার করতে হয়। দ্বাদশ ভাব যেটা আমি আজকে আলোচনা করব অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব নিয়ে। এই নবম, দশম, একাদশ, দ্বাদশ ভাব থেকে কী বিচার করতে হয়, কী ওখানে আমাদের আছে, ওখান থেকে আমাদের কী ফল প্রাপ্তি হয়। দেখুন, নবম ভাব এটা একটা রাশিচক্র। রাশিচক্রে যদি এটাকে আমি মেষকে যদি লগ্ন ধরি, এটা মেষ লগ্ন হলে তাহলে লগ্ন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই নবম ভাব। এই নবম ভাব থেকে কি বিচার করতে হয়? ভাগ্য, উন্নতি, আনন্দ, শুভ সুযোগ। আমার জীবনে আমি কতগুলো শুভ সুযোগ পাবো কিনা, সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবো কিনা, আমি কতটা আনন্দে থাকতে পারবো, কতটা উৎসাহে থাকতে পারবো, আমার কতটা উন্নতি আছে, জীবনে সাকসেস আছে, আমার ভাগ্যে কোনো শুভযোগ আছে কিনা, এগুলো নবম ভাব থেকে। এবং নবম ভাব থেকে পিতা, আমার পিতার শরীর কেমন যাবে, পিতার সাথে আমার সম্পর্ক কেমন থাকবে, নবম ভাব থেকে। যদি নবম ভাবে কোনো শুভ গ্রহ থাকে বা নবম ভাবপতি যদি লগ্নের কেন্দ্রকোণ অবস্থান, কেন্দ্রকোণ মানে 1, 4, 5, 7, 9 এবং 10 লগ্ন এবং 7, 7 এগুলো হচ্ছে কেন্দ্রকোণ। যদি কারো লগ্নের নবম ভাবপতি কেন্দ্রকোণে অবস্থান করে এবং ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ হচ্ছে শুভ, এগুলো অশুভ, এগুলো অশুভ ভাব বা এই ভাবের যে অধিপতিগুলো গ্রহগুলো সেগুলো অশুভ। আর এগুলো হচ্ছে শুভ ভাব, শুভ। দেখতে হবে লগ্নের নবমপতি যদি এই যে লগ্ন চতুর্থ, পঞ্চম, নবম, দশম এবং সপ্তম ভাবে অবস্থান করে, তাহলে নবম ভাবপতির ভালো ফলগুলো আপনি পাবেন। আর লগ্নে নবমপতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সাথে কানেকশান করে বা দ্বাদশভাবে অবস্থান করে, তাহলে এই নবম ভাবের অশুভ ফলগুলো পাবেন। অশুভ ফল কি? ভাগ্য উন্নতিতে বাধা আসবে, আপনি আনন্দ থাকতে পারবেন না, আপনি জীবনের শুভ সুযোগ কখনো পাবেন না, পেলেও কাজে লাগাতে পারবেন না, পিতার সহিত অসৎ ভাব থাকবে। লগ্নের পিতৃকারক গ্রহ হচ্ছে রবি। যদি লগ্নের নবমে রবি থাকে, পিতার সহিত সদ্ভাব থাকে না, কেননা বিষে বিষয়ক্ষয়। ভাবপতি যদি পরাশর বলছেন, ভাবকারক গ্রহ যদি ভাবে থাকে, সেই ভাবের হানি হয়। যদি লগ্নে চতুর্থ স্থান হচ্ছে মাতৃ বা মায়ের স্থান, লগ্নে চতুর্থ স্থানে চন্দ্র থাকলে মায়ের সহিত সদ্ভাব থাকে না। লগ্নের পঞ্চম স্থানে বৃহস্পতি থাকলে, বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ, লগ্নের পঞ্চমে বৃহস্পতি থাকলে সন্তান সুখের হানি হয়, সন্তানের সঙ্গে সদ্ভাব থাকে না। লগ্নের তৃতীয় স্থানে মঙ্গল থাকলে ভাই ভগ্নির সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। ঠিক লগ্নের নবম ঘরে যদি রবি থাকে, রবি পিতৃকারক গ্রহ, পিতার সহিত সম্পর্ক ভালো থাকে না, পিতার সহিত অসুবিধা আসে। যদি লগ্নের নবমে বৃহস্পতি থাকে, আপনি অনেক শুভ সুযোগ পাবেন, আপনি আনন্দ থাকতে পারবেন। লগ্নের নবমে যদি চন্দ্র থাকে, মায়ের থেকে ভাগ্য উন্নতি হবে। লগ্নের নবমে শুক্র থাকলে স্ত্রীর থেকে ভাগ্য উন্নতি হবে। লগ্নের নবমে মঙ্গল থাকলে স্বামীর থেকে ভাগ্য উন্নতি হবে। লগ্নের নবমে রবি থাকলে, লগ্নের নবমে শনি থাকলে আপনার থেকে নিচু জাতীয় যারা, আপনার নিচু বর্ণের যারা, তাদের কাছ থেকে ভাগ্য উন্নতি হবে। লগ্নের নবমে রাহুকেতু থাকলে লটারি, শেয়ার মার্কেট থেকে ভাগ্য উন্নতি হবে। দেখুন কত সুন্দর সূত্র। এবং ভাগ্য উন্নতিটা যদি দেখেন যে লগ্নের নবমে কোনো গ্রহই নেই, অনেকের জাতক জাতিকার ছকে দেখবেন লগ্নের নবমে কোনো গ্রহ নেই, তাহলে দেখতে হবে কি লগ্নের ভাবপতি গ্রহটি, নবম ভাবের যে গ্রহ, নবম যে রাশিটা হবে, সেই রাশি বা ভাবের যে গ্রহটি হবে, সেই গ্রহটি কোথায় আছে। সেই গ্রহটি যদি এখানে থাকে লগ্নে চতুর্থে, পঞ্চমে, নবমে, দশমে, সপ্তমে, তাহলে ভালো হবে। আর যদি পঞ্চমপতি গ্রহটি ষষ্ঠ, অষ্টম, দশমে তাহলে অশুভ হবে। দশম ভাব থেকে কী বিচার করতে হয়? লগ্নের দশম ভাব যদি মেষ লগ্ন হয়, দশম ভাবের অধিপতি হচ্ছে মকর রাশি, অধিপতি হচ্ছে শনি। সেই শনি কোথায় আছে? যদি শনি লগ্ন চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম, দশমের সাথে শুভ কানেকশন করে, তাহলে দশম থেকে কী বিচার করা হয়? কর্ম, প্রতিষ্ঠা, প্রশংসা, সৌভাগ্য, সম্মান। যদি দশমপতি এই কেন্দ্র কোণপতির সাথে একটা শুভ কানেকশানে আসে, তাহলে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা আসবে, তার প্রশংসা হবে, সে সৌভাগ্যবান হবে। যদি লগ্নের দশমে কোনো অশুভ গ্রহ থাকে, ধরুন রাহু, কেতু, মঙ্গল, তাহলে তার কর্মক্ষেত্রে বা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা আসবে। আর লগ্নে দশমে যদি বৃহস্পতি থাকে, তার কর্ম, প্রতিষ্ঠা, সৌভাগ্যের ক্ষেত্রে সে শুভ ফল পাবে।
দেখতে হবে লগ্নের দশমপতি গ্রহটি কী অবস্থাতে আছে। যদি লগ্নের দশমে রবি থাকে তার সরকারি চাকরি যোগ থাকে, রবি গভর্নমেন্ট চাকরি করায়, রবি প্রশাসন বা রবি থেকে সরকারি চাকরি বিচার করতে হয়। লগ্নের দশমে যদি রবি থাকে তার সরকারি চাকরি হতে পারে, এই কর্মক্ষেত্রে ভালো অবস্থা আসতে পারে। লগ্নের দশমে চন্দ্র থাকলে তার নেভি, জাহাজ, বন দপ্তর, কৃষি দপ্তর, ভেষজ দপ্তরতে চাকরি হতে পারে। লগ্নে নবমে দশম ঘরে যদি মঙ্গল থাকে তার ডিফেন্স, মিলিটারি, আর্মি, পুলিশে কোর্টে চাকরি হতে পারে। লগ্নের দশমে যদি বুধ থাকে তার সে স্কুল টিচার হতে পারে, স্কুল টিচার, কেরানির চাকরি। লগ্নের দশমে বৃহস্পতি থাকলেও সে স্কুল টিচার হতে পারে, গুরু শিক্ষক, সে ধরনের কোনো চাকরি বাকরি করতে পারে। লগ্নের দশমে শুক্র থাকলে সে অভিনয় লাইনে কর্ম করতে পারে এবং সে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। লগ্নের দশমে মঙ্গল থাকলে সে ইঞ্জিনিয়ার হতে পারে। লগ্নের দশমে শনি থাকলে সে লোহা, তেল জাতীয় কোনো কোম্পানিতে বা সেই ধরনের কোনো সরকারি চাকরি করতে পারে। লগ্নের দশমে রাহুকেতু থাকলে তার বিদেশে গিয়ে কর্মক্ষেত্রে উন্নতি হয়। দেখুন কত সুন্দর সূত্র, কর্মের প্রতিষ্ঠা। লগ্নের দশমে যদি বৃহস্পতি থাকে আপনি প্রতিষ্ঠা পাবেন, যদি শনিকেতু থাকে প্রতিষ্ঠা পাবেন না। প্রশংসা, লগ্নের দশমে যদি রবি থাকে, চন্দ্র থাকে, বৃহস্পতি থাকে, আপনি কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। লগ্নের দশমে রবি কর্মক্ষেত্রে প্রশংসা করায়, চন্দ্র কর্মক্ষেত্রে প্রশংসা করায়, বৃহস্পতি কর্মক্ষেত্রে প্রশংসা করায়। লগ্নের দশমে বৃহস্পতি থাকলে আপনি সৌভাগ্যবান হবেন। লগ্নের দশমে বৃহস্পতি থাকলে আপনি শুভ সুযোগ পাবেন এবং আপনার সম্মান আসবে। লগ্নের দশমে যদি রবি থাকে আপনার কর্মক্ষেত্রে মান সম্মান থাকবে। দেখুন কত সুন্দর এই সূত্র, কত সুন্দর এই সূত্র। আপনি কোন দিকে কর্ম করবেন, কী ধরনের কাজকর্ম আপনার হবে, ব্যবসা করবেন না চাকরি করবেন, কোন ধরনের ব্যবসা করবেন, কোন ধরনের চাকরি করবেন, কোন দিকে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে, কখন কর্মক্ষেত্রে উন্নতি হবে। যখন লগ্নের দশমপতির দশা অন্তর্দশা চলবে গোচরে, যখন লগ্নে দশমপতির দশা অন্তর্দশা চলবে তখন আপনার চাকরির ক্ষেত্রে উন্নতি। অনেকে বলেন প্রমোশন কখন হবে, যখন লগ্নের দশমে শুভ গ্রহ ঘুরছে, যখন লগ্ন বা রাশির দশমে চন্দ্র, বৃহস্পতি, শুক্র শুভগ্রহ অবস্থান করবে গোচরে তখন কর্মক্ষেত্রে প্রমোশন হবে। যখন লগ্ন বা রাশির দশমপতির দশা অন্তর্দশা চলবে তখন কর্মক্ষেত্রে প্রমোশন হবে। কখন চাকরি হবে, যখন লগ্নের দশমপতি দৃষ্টি দেবে বা দশমপতি দশান্তর্দশা, তখন চাকরি হবে। দশমপতি দশান্তর্দশায় কর্মক্ষেত্রে উন্নতি হয়, দশমপতি দশান্তর্দশায় কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা হয়, প্রমোশন হয় এবং যখন দশমপতি দশমে দৃষ্টি দেবে কর্মক্ষেত্রে উন্নতি হয়। আমি সৌভাগ্যবান, কখন আমি ভালো সুযোগ পাবো, যখন দশমে গোচরে গ্রহগ্রহ ঘুরছে, যখন দশমে আপনার লগ্নের দশমে বা রাশির দশমে গোচরে কোনো শুভগ্রহ অবস্থান হবে তখন আপনার সম্মান প্রাপ্তি হবে। কত সুন্দর সূত্র। এবার দেখুন একাদশ ভাব, একাদশ ভাব, লগ্নের একাদশ ভাব হচ্ছে একাদশ ভাব। ধরুন মেষ লগ্ন, একাদশ ভাব হচ্ছে এখানে শনি। একাদশ ভাব থেকে কী বিচার করা হয়, একাদশ ভাব আপনার আয় ইনকাম কেমন হবে, আপনি কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন, জীবনে কতটা সফলতা পাবেন, আপনার শুভ কোনো প্রাপ্তি আছে কি না, কোনো ভালো কিছু আপনি পাবেন কি না এবং আপনার আর্থিক উন্নতি কতটা হবে, এটা লগ্নের একাদশ ভাব থেকে। যদি দেখেন লগ্নের একাদশ ভাবপতি, এখানে লগ্নের একাদশ ভাবপতি শনি, লগ্নের একাদশ ভাবপতি লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম, দশম, সপ্তম অর্থাৎ কেন্দ্রকোণে, লগ্নের কেন্দ্রকোণে অবস্থান করছে, শুভভাবে অবস্থান করছে, ষষ্ঠ আসন দ্বাদশের সাথে কোনো কানেকশান করেনি, তাহলে আপনার আয় ইনকাম সফলতা প্রাপ্তি আপনি হবেন। বারবার বলছি যে লগ্নের এই যে ঘরগুলি লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম এগুলো শুভ ফল দেয়। এবং যদি দেখেন লগ্নের একাদশে কোনো শুভগ্রহ অবস্থান করছে, বৃহস্পতি আপনাকে গুরুজনদের কাছ থেকে সফলতা দেবে, গুরুজনদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন, বৃহস্পতি গুরুজনদের কাছ থেকে শুভ সুযোগ পাবেন। একাদশ ভাব থেকে শুভ প্রাপ্তি, শুভ সুযোগ বিচার করা হয়। আপনি জীবনে কতটা প্রতিষ্ঠা হতে পারবেন, আপনি কতটা আয় ইনকাম করতে পারবেন, আপনার কতটা আর্থিক উন্নতি হবে, আপনি কতটা সফলতা পাবেন, সমস্ত কিছু লগ্নের একাদশ ভাবপতিতে বিচার করতে হয়। লগ্নের একাদশ ভাবপতি কী অবস্থাতে আছে, লগ্নের একাদশ ভাবপতি কি এই লগ্ন, চতুর্থ, পঞ্চম, নবম, সপ্তমে, দশমে আছে, তাহলে ভালো হবে। আর নাকি লগ্নের একাদশপতি যে গ্রহটি হবে, গ্রহটি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের সঙ্গে যুক্ত এইভাবে থাকলে, ভাবপতির সঙ্গে থাকলে আপনার আয় ইনকামে বাধা আসবে, সফলতায় বাধা আসবে, সুখ প্রাপ্তি আপনার হবে না। এবং যদি দেখেন যে লগ্নের একাদশে বৃহস্পতি আছে, গুরুজনদের কাছ থেকে আপনি শুভ প্রাপ্তি হবে, আর্থিক উন্নতি হবে। লগ্নের একাদশে রবি থাকলে পিতা বা পিতৃতুল্য কারো কাছ থেকে আপনি আয় ইনকাম করতে পারবেন, সফলতা পাবেন। লগ্নের একাদশে চন্দ্র থাকলে মাতা বা মাতৃতুল্য কারো কাছ থেকে আর্থিক উন্নতি হবে, সফলতা পাবেন। লগ্নের একাদশে মঙ্গল থাকলে ভাই, ভগ্নী এদের কাছ থেকে সফলতা পাবেন, সুখ পাবেন, আর্থিক উন্নতি হবে। লগ্নের একাদশে শনি থাকলে আপনি আপনার বাড়ির কাজের লোক
মৃৎ জাতীয় কারো কাছ থেকে আপনি উন্নতি করতে পারবেন, তাদের ব্যবহারে আপনি আয় ইনকাম করতে পারবেন। লগ্নের একাদশে রাহু কেতু থাকলে আপনি প্রশাসনিক কোনো দিক থেকে আপনার আর্থিক উন্নতি বা ইনকাম হতে পারে। দেখুন কত সুন্দর এই সূত্র, কত সুন্দর এই সূত্র, সুন্দর করে বলা যায় যে আপনি কতটা আর্থিক উন্নতি করতে পারবেন। লগ্নের একাদশে যদি বৃহস্পতি থাকে আপনার আয় ইনকাম ভালো হবে, লগ্নের একাদশে শুক্র থাকলে আয় ইনকাম ভালো হবে, আবার লগ্নের একাদশে যদি আপনার শনি থাকে, কেতু থাকে, আপনি আয় ইনকাম ভালো করলেও অর্থ রাখতে পারবেন না, অর্থ সঞ্চয় করতে পারবেন না। কত সুন্দর এই শাস্ত্র। তাই বলি আমার অনুষ্ঠানটা দেখবেন, আমার কাছে আসবেন কি না, আমাকে ফোন করবেন কি না আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর আমার কাছে যদি আসেন একটু আস্থা নিয়ে আসবেন, ভরসা নিয়ে আসবেন, বিশ্বাস নিয়ে আসবেন। আজকে এলেই কিন্তু কালকে ফল হবে না, তবে হ্যাঁ আমি বলে দেবো কতদিনের মধ্যে ফল হবে। কতগুলো প্রতিকার, আমরা প্রতিকার মানে কি বুঝি, আমরা জ্যোতিষিকায় যাব, উনি একটা পাথর লিখে দিয়ে পাথর পরবো, একটা কবচ পরবো, রুদ্রাক্ষ পরবো, যন্ত্রম পরবো না। আমার কাছে আসলে কিন্তু আমি কোনো পাথর, কবচ, রুদ্রাক্ষ, যন্ত্রম দেবো না। আমার কাছে এলে আমি কতগুলো বৈদিক কতগুলো পুজো অর্চনা আপনাদেরকে দিয়ে করাবো। জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু, জ্যোতিষ হচ্ছে বেদ, বেদের চক্ষু। একটা চোখ না থাকলে যেমন একটা মানুষের কিছুই থাকে না, ঠিক বেদের যে বেদ যে এত বড় শাস্ত্র, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই যে 4 খণ্ডের যে বেদ, এই বেদের যে আসল থিমটা, আসল জিনিসকে বলা হয়েছিল জ্যোতিষ, জ্যোতিষকে বলা বেদের চক্ষু। তাই জ্যোতিষের দ্বারা আমরা দেখি, জ্যোতিষ শব্দের অর্থ কী, জ্যোতি মানে কি, জ্যোতি মানে আলো, আর ঈশ মানে হচ্ছে ঈশ্বর। যে আলোর দ্বারা আমরা ঈশ্বর বা সততার পথ দেখি, যে আলো আমাদের সততার দিকে নিয়ে যায়, যে আলো আমাদের সত্যের পথ দেখায়, সেটাই কিন্তু জ্যোতিষ। কিন্তু এখন উল্টো হয়, এখন জ্যোতিষীর কাছে গেলে আমরা আলো তো দূরের কথা, অন্ধকার নিয়ে চলে আসি। একটা সমস্যা সমাধানের জন্য যাই আর জ্যোতিষী আমাদের ভয় পাইয়ে 50টা সমস্যা দিয়ে দেয়। কোনো প্রকৃত জ্যোতিষী আপনাদের ভয় পাওয়াবে না। যদি কোনো জ্যোতিষী প্রকৃত জ্যোতিষী যদি ঠিক করে বলতে না পারে, বলবে আমার দ্বারা হবে না, আমার কাছে আমি জানি না, কিন্তু আপনাদেরকে ভয় পাওয়াবে না, আপনাদেরকে দুর্বল জায়গায় আঘাত করবে না। এখন জ্যোতিষীরা ভয় দেখায় না, জ্যোতিষশাস্ত্রে ভয় দেখানোর শাস্ত্র নয়। জ্যোতিষশাস্ত্র মানুষের ভবিতব্য বলে দেওয়ার শাস্ত্র, একটা ভালো গাইডলাইনের শাস্ত্র। তাই প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন। প্রকৃত জ্যোতিষীরা কোনো ল্যাপটপ ইউজ করে না, প্রকৃত জ্যোতিষীরা এফিমেরিস আছে, এফিমেরিস কতগুলো বই, এফিমেরিস, ওই এফিমেরিস দেখে দেখে গণনা করে, আপনাদের পাস্টগুলি আগে বলে দেয়। প্রকৃত জ্যোতিষীরা জিজ্ঞাসা করবেন আপনি কেন এসছেন, প্রকৃত জ্যোতিষী আগে থেকে বলে দেবে যে আপনি কি এই কারণে এসছেন, আপনার এদিকে সমস্যা হচ্ছে, এবং আপনারা জ্যোতিষীর কাছে কখনো বলবেন না যে আমাদের এই সমস্যা, দেখুন উনি ঠিক করে বলছে কিনা। আর প্রতিকার মানে কতগুলো বৈদিক ক্রিয়া, প্রতিকার মানে কতগুলো পাথর কবচ পড়া নয়, কতগুলো পুজো অর্চনা। আপনাদের যে সমস্যাগুলি আছে, কতগুলো অনেক অশুভ যোগ আমাদের থাকে, কাল সর্পযোগ, বিষ যোগ, বিষকল্পিক যোগ, গ্রহণ যোগ, মাঙ্গলিক, শনি 7.5, অনেক অশুভ যোগ আমাদের থাকে। এই অশুভ যোগগুলো প্রতিকার করা মানে কতগুলো পুজো অর্চনা করবেন, সেই পুজো অর্চনা যার দোষ তাকে দিয়ে করাতে হবে, বা যদি সে আসতে না পারে তার বাড়ির লোক এসেও সেই পুজো অর্চনাগুলি করতে পারে, তাতে সম্পূর্ণ দোষটা কেটে যায় ওই পুজো অর্চনার মাধ্যমে। 1000 পাথর পড়লেও, 10টা আঙুলে 10টা পাথর পড়লেও আপনি দেখবেন সমস্যা থেকে বেরোতে পারছেন না। এই যোগগুলো কাটাতে হয়। হ্যাঁ, কোনো গ্রহ দুর্বল, সেই গ্রহের বলাবরণ বৃদ্ধির জন্য কোনো পাথর কবচ পড়তেই পারেন, কিন্তু কতগুলো যোগ কখন তৈরি হয়, কতগুলো গ্রহ নক্ষত্রের কম্বিনেশন নিয়ে একটা যোগ তৈরি হয়, সেই যোগগুলি প্রতিকার করা কিন্তু অবশ্যই দরকার। আর প্রতিকারটা আপনারা নিজেরাই করবেন। এটা আজকে আমি বলবো দ্বাদশ ভাব নিয়ে। দেখুন লগ্নের দ্বাদশ ভাব, ধরুন কারো মেষ লগ্ন, দ্বাদশ ভাব হচ্ছে এখানে বৃহস্পতি, মীন রাশির ঘর। দ্বাদশ ভাব থেকে কী বিচার করা হয়, ব্যয়। আপনার জীবনে কতটা ব্যয় হবে, আপনি কতটা ব্যয় হবে আপনার, ব্যয়, বিচ্ছেদ, দূর ভ্রমণ, বিদেশ ভ্রমণ এবং দূর যাত্রা লগ্নের দ্বাদশ ভাব থেকে বিচার করতে হয়। যদি দেখেন লগ্নের দ্বাদশে চন্দ্র আছে এবং কেতু আছে, আপনার অভ্যর্থ বিদেশ যাত্রা হবে। লগ্নের দ্বাদশে যদি চন্দ্র এবং কেতু থাকে আপনার বিদেশ যাত্রা হবে। কেতু থাকলে আপনি কিছুদিনের জন্য বিদেশে যেতে পারবেন, আর চন্দ্র থাকলে পার্মানেন্টলি যেতে পারবেন, কিছুদিন গিয়ে থাকতে পারবেন। যে দেখেন যে লগ্নের দ্বাদশে রবি আছে, আপনার ব্যয় হবে, আপনি অর্থ রাখতে পারবেন না। লগ্নের দ্বাদশপতি দ্বাদশ স্থানে অবস্থান করছে, আপনার ব্যয় বেড়ে যাবে। লগ্নে দ্বাদশপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে, ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করা হয়, রোগের পিছনে ব্যয় হবে। দ্বাদশপতি লগ্নের সপ্তমে অবস্থান করছে, সপ্তম থেকে ব্যবসা বা ব্যবসার পিছনে ব্যয় হবে, স্ত্রীর পিছনে ব্যয় হবে। লগ্নে দ্বাদশপতি পঞ্চম স্থানে অবস্থান করছে, পুত্র সন্তানের প্রতি আপনার খরচা বেশি হবে। কত সুন্দর সূত্র,
কত সুন্দর সূত্র দেখুন। আপনার ব্যয় কোন দিকে হবে, কীরকম ব্যয় হবে তাও কিন্তু বলা যায়। আপনার কোন দিকে ব্যয় বেশি হবে, খরচা বেশি হবে। বিচ্ছেদ যদি দেখেন লগ্নের দ্বাদশে মঙ্গল আছে, আপনি মাঙ্গলিক হয়ে গেলেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা অসুবিধা আসতে পারে। ভ্রমণ, লগ্নে দ্বাদশ থেকে ভ্রমণ, দূরে যাওয়া যায়। যদি দেখেন যে লগ্নের দ্বাদশপতি যে হবে সে চন্দ্রের সাথে যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করছে বা লগ্নের নবমে অবস্থান করছে, আপনার বিদেশ ভ্রমণ অবশ্যই হবে। কখন হবে? যখন দ্বাদশপতি এবং দ্বাদশ ভাবে যে গ্রহটি অবস্থান করছে সেই গ্রহ বা নবমপতির দশা চলবে, তখন ভ্রমণ হবে, দূর যাত্রা হবে। কত সুন্দর সূত্র দেখুন। এবং হাত দেখেও বলা যায় আপনার ভাগ্য কেমন হবে। যদি হাতে একটা সুন্দর ভাগ্যরেখা থাকে, আবার ভাগ্য উন্নতি সুন্দর হবে। যদি দেখেন যে ভাগ্যরেখার মধ্যে অনেক ক্রস আছে, যে বয়সে ক্রসগুলো হবে সেই বয়সগুলোতে ভাগ্যক্ষেত্রে বাধা করবে। এই যে যেখানে শিরোরেখার সাথে ভাগ্যরেখাটা মিশছে, মোটামুটি এই স্থানটাকে আমরা বলি 35 বছর বয়স, 35। তাহলে এগুলো এই যে ভাগ্যরেখা তলাটা 35-এর নিচে হবে আর এটা 35-এর উপরে হবে। যেখানে শিরোরেখার সাথে ভাগ্যরেখার সাথে মিশছে যদি 35 হয়, তাহলে এই যে আপনার আয়ুরেখাটা, এটা আয়ুরেখা, এটা আপনার শিরোরেখা হবে। এই যে আয়ুরেখার সঙ্গে ভাগ্যরেখা যেখানে মিশছে এটা 35 বছর বয়স হবে। তা এই যে আয়ুরেখাটার তলাটা হবে আপনার 35-এর নিচে, এটা 35-এর উপরে। আবার আয়ুরেখাটা যেখানে মিশছে ভাগ্যরেখার সাথে, এদিকটায় 35-এর উপরে, এটা 35-এর নিচে। এভাবে দেখতে হবে হাতে কোন বয়সে কি আছে। এবং হাতের বুড়ো আঙুলটা হচ্ছে মেন। হাতের বুড়ো আঙুলকে বলা হয় আপনার জীবনের প্রতিষ্ঠা, আপনার লগ্ন। এই লগ্নটা, এই যে হাতের বুড়ো আঙুলটা, অনেকে দেখবেন বুড়ো আঙুলটা চাপ দিলে একদম নেমে যাচ্ছে। দেখবেন যে যার বুড়ো আঙুল নমনীয় হয় তার মনে সাহস কম, তার দৃঢ়তা কম। আর যার বুড়ো আঙুলটা চাপ দিলে একদম নমনীয় হচ্ছে না, সে সাহসী, তার মধ্যে দৃঢ়ভাব থাকবে। বৃহস্পতির আঙুল কেমন আছে দেখতে হবে। বৃহস্পতির আঙুল থেকে জ্ঞান বুদ্ধি, শনির আঙুল থেকে আপনার নিষ্ঠা, অনামিকা থেকে আপনার প্রশংসা, যশ, সফলতা, কনিষ্ঠা থেকে আপনার বুদ্ধি বিচার করতে হয়। এবং হাতের রং আছে, হাতের কালার আছে, গোলাপি কালার, কালচে। দেখুন এটা অল্প সময়ের প্রোগ্রাম। এই অল্প সময়ের প্রোগ্রামের মধ্যে জ্যোতিষশাস্ত্রে সম্পূর্ণ কিছু কখনোই জীবনেও বোঝানো যাবে না। তাই বলি আমার অনুষ্ঠানটা দেখুন। আমার অনুষ্ঠানটা দেখলে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বুঝতে পারবেন যে শাস্ত্রটা কী। আমরা কেন জ্যোতিষিকায় যাব? জ্যোতিষিকায় গেলে কি আমাদের সব ভালো হয়ে যাবে? জ্যোতিষশাস্ত্রটা মানুষকে উপকার করায় এবং আপনার যে সমস্যাটা আছে, সমস্যার সমাধানের পথ এই জ্যোতিষশাস্ত্র দেখিয়ে দেয়। হ্যাঁ, জ্যোতিষীর কাছে গেলে অবশ্যই ভালো হবেন। কেন ভালো হবেন না? 100বার ভালো হবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আজকে যাব কালকেই ভালো হবো, তা কিন্তু নয়। যদি প্রকৃত জ্যোতিষী লিখে দেবে, বলে দেবে যে এই প্রতিকারগুলো করুন, আপনি অবশ্যই ভালো হবেন, এতদিনের মধ্যে ভালো হবেন, অবশ্যই হবেন। কিন্তু সেই প্রতিকারগুলো কি? কতগুলো পাথর পড়া নয়, কতগুলো কবচ পড়া নয়, কতগুলো যন্ত্রণ পড়া নয়, কতগুলো বৈদিক পুজো অর্চনা। আপনারা তো সর্বাড়িতে পুজো অর্চনা করেন, সর্বাড়িতে ঠাকুরের আপনাদের আসন আছে, কতগুলো পুজো অর্চনা, এগুলো আপনারা ঘরে বসেই করতে পারেন। এগুলো মিরাক্কেল কিছু নয়, মারাত্মক কিছু নয়। এই পুজো অর্চনাগুলোর মধ্যেই আপনারা আপনাদের যে খারাপ সমস্যাগুলো আছে, খারাপ যোগগুলো আছে, সেগুলো কাটাতে পারবেন, কাটিয়ে নিতে পারবেন। জ্যোতিষ মানে ভয় নয়। এবং যেটা বারবার করে আমি বলি, প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন। আপনারা জ্যোতিষী চিনতে ভুল করছেন। ল্যাপটপ দেখে বলছে, ল্যাপটপ তো এখন তো ল্যাপটপ সবার বাড়িতে আছে। ল্যাপটপের মধ্যে সফটওয়্যার ঢুকিয়ে নিয়ে বিভিন্ন রকম প্যাকেজ করে আপনাদেরকে রাশি লগ্ন গণ বলে দিল না। দেখুন, যে জ্যোতিষী গণনা করছে, গণনামূলক শাস্ত্র, এগুলো পঞ্জিকা দেখে গণনা করতে হয়, রাশিচক্র বার করতে হয়, নবাংশ বার করতে হয়, ভাবচক্র বার করতে হয়, গোচর বার করতে হয়, দশান্তদশা বার করতে হয়। বার করে যে জ্যোতিষী আপনাদেরকে বলে দিচ্ছে যে আপনি কি এই সমস্যার জন্য এসছেন, আপনারা কিছু বলবেন না জ্যোতিষীর কাছে গিয়ে, উনি বলে দেবে আপনি কি এই সমস্যা এসছেন, আপনার কি অসুবিধাটা হচ্ছে, বা আপনার কি আগে এই ঘটনাগুলো ঘটেছিল। তখন তো বিশ্বাসটা আসবে, তখন দেখবেন যে হ্যাঁ এই প্রকৃত জ্যোতিষী। তখন তাকে ভিজিট দিন এবং আপনার সমস্যার সমাধান তার কাছ থেকে করান। সমস্যার মধ্যে তো আমরা পড়ছি, এই সমস্যা থেকে আমাদের বেরিয়েও আসতে হবে। কতগুলো অশুভযোগ তো আমাদের আছে, অশুভযোগগুলো প্রতিকার করতে হবে, আমাদের কাটাতেও হবে। তার জন্য কোথায় যাব, কার কাছে যাব? দেখুন যে কে ঠিক করে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করছে। জ্যোতিষ মানে হচ্ছে আলো, যেখানে আলো আছে। আপনারা জ্যোতিষিকায় যাবেন কেন? আলোর সন্ধানে, তো অন্ধকারের জন্য তো নয়। তাহলে আলোর সন্ধানে গিয়ে যদি দেখেন যে আমি অন্ধকারের মধ্যে ঢুকে গেলাম, তাহলে কি আমি আলোর সন্ধানে গেলাম? প্রকৃত জ্যোতিষী কিন্তু কখনো আপনাদের ভুল বোঝাবে না, প্রকৃত জ্যোতিষী কখনো ভয় দেখাবে না। প্রকৃত জ্যোতিষী আপনাদের একটা ভালো গাইডলাইন দেবে এই শাস্ত্রের মাধ্যমে। হ্যাঁ, আজকে মিডিয়াতে বসছি কেন, আমি এই মিডিয়াতে এসছি কেন? আমি যেটা জানি সেটাকে শেয়ার করার জন্য। কিন্তু আসল মিডিয়া কিন্তু আপনারা। আমার যে জ্ঞানটাকে শেয়ার করার জন্য মিডিয়াতে এসেছি, আপনারা আমার প্রোগ্রাম দেখছেন।
কিন্তু যদি আমার কাছে এসে আপনারা উপকৃত হন, আপনারাই কিন্তু আমার কাছে অনেক মানুষকে নিয়ে আসবেন। সেটাই কিন্তু আসল প্রচার, সেটাই কিন্তু আসল আমার এই জ্যোতিষশাস্ত্র শেখা, সেটা কিন্তু আমার বড় আশীর্বাদ যে আপনারা যে আমার কাছে এলেন এবং আমি ঠিক করে আপনাদেরকে বলতে পারলাম, আপনারা কোনো প্রতিকার আমাকে দিয়ে করালেন, আপনারা ফল পেলেন এবং ফলে আপনাদের উন্নতি হলো এবং আপনারা আমার কাছে আরও সবাইকে নিয়ে এলেন। এটাই কিন্তু আমার কাছে একটা বড় আশীর্বাদ। দেখুন, দক্ষিণা টাকা পয়সা দিয়ে কখনো কিছু হয় না। এই যে আপনারা আমার কাছে ভালোবেসে আসছেন, এটাই আমার বড় প্রাপ্তি। ভালো থাকবেন সবাই। সবাইকে আমার নমস্কার, প্রণাম এবং জয়গুরু।